ঠিক আছে? সুতরাং জিপিএ 5 পাওয়াটা জরুরি এবং এমন ভাবে তুমি প্রিপারেশনটা নিবা লিস্ট ভাইয়া 80 তুলতেই হবে, যেমনিই হোক না কেন 80 তুলতেই হবে। ঠিক আছে? তো ওইভাবেই কিন্তু আমরা তোমাদেরকে প্রস্তুতিটা নেওয়াবো। ঠিক আছে? তোমরা যারা টেনশনে আছো যে এখনো অনেক কিছু ক্লিয়ার হয় নাই, সামনে আমাদের লক্ষ্য জিপিএ এর কোর্স আছে রে বাবা। এই লক্ষ্য জিপিএ এর কোর্স, এটা হচ্ছে আমি বলি সবথেকে জরুরি কোর্স। কেন সবথেকে জরুরি? কারণ কারণটা হচ্ছে এটাতেই আমরা এমন ভাবে পুশ করি তোমাদেরকে বিভিন্ন ভর্তি পরীক্ষা, সরি বিভিন্ন স্কুলের পরীক্ষা, তারপরে তোমার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এই সবগুলা প্রশ্ন এমন ভাবে প্র্যাকটিস করাই যে এই প্র্যাকটিসটা তোমরা ঠিকঠাক করতে পারলে ক্লাস চলে আস। বুঝছো? শেষ মুহূর্তের এই প্রিপারেশনটা সব থেকে জরুরি। আচ্ছা, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই, শুরু করি আজকে ক্লাস। দেখো, আর অনেকগুলা কথা বলবো ওভার দ্য টাইম। দেখো, জিঙ্ক অক্সাইড এর সাথে কার্বন যুক্ত হয়ে জিঙ্ক এবং কার্বন মনোঅক্সাইড তৈরি করলো। খেয়াল করে দেখো তো এই বিক্রিয়াটা পরিচিত কিনা তোমাদের? আমার কিন্তু খুব পরিচিত লাগতেছে। এই বিক্রিয়াটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্কের নিষ্কাশন। এই চ্যাপ্টারটা আমি পড়াইছিলাম না তোমাদের? এই চ্যাপ্টার কি আমি পড়াইছি? মনে হচ্ছে আমি পড়াইছিলাম। তো কার্বন বিজারণ পদ্ধতিতে কি জিঙ্ক নিষ্কাশন, তার মানে কার্বন দ্বারা বিজারণ হয়েছে। ঠিক আছে? তাহলে কার্বন জিঙ্কে বিজারিত করছে, কার্বন নিজে জারিত হয়েছিল। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, জিঙ্কের ছিল +2 থেকে হয়েছে 0। ঠিক আছে? তার মানে জিঙ্ক সাহেব সে কি করলো? দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে গেছে? জিঙ্ক হয়ে গেছে। আর আমরা জানি জাগ্রত, তাই না? পড়াইছিলাম না? জারক ইলেকট্রন গ্রহণ করে, যে ইলেকট্রন গ্রহণ করে সেই কি জারক, তাই না? এই ক্ষেত্রে এই হচ্ছে জারক। বুঝা গেল? জিঙ্ক 2+ হচ্ছে জারক আর কার্বন হচ্ছে বিজারক। সেই বিজারণটা করছে ভাইয়া, যে বিজারণ করে তাকে বিজারক বলে। এই কার্বনটা এই জিঙ্ককে বিজারিত করছে। ঠিক আছে? আর জিঙ্ক নিজে বিজারিত হয়েছিল। আচ্ছা, তাহলে দেখো, আবার কার্বন ডাই অক্সাইডের সাথে কার্বন বিক্রিয়া করে কার্বন মনোঅক্সাইড তৈরি হয়েছে। আবারও সেম জিনিস, বিক্রিয়াটিতে বিজারক কতটি ইলেকট্রন ত্যাগ করে? দেখো, কার্বন ছিল +4, এইখান থেকে হয়ে গেছে +2। অক্সিজেনের ছিল -2, সরি অক্সিজেন থাকবে। কার্বন এই ক্ষেত্রে ছিল 0, আবার হয়ে গেছে +2। তার মানে এই কার্বন 0 থেকে +2 হয়েছে মানে কয়টা ইলেকট্রন দান করছে? বাচ্চারা বলো তো, কয়টা ইলেকট্রন দান করছে? দুইটা ইলেকট্রন দান করছে, খুব বেশি না, দুইটা ইলেকট্রন দান করছে। তার মানে এই কার্বন হচ্ছে বিজারক, এই বিজারক দুইটা ইলেকট্রন দান করলো। বিজারক কি করলো? দুইটা ইলেকট্রন দান করলো। ঠিক আছে? বিজারক দুইটা ইলেকট্রন দান করলো। আচ্ছা, বলছো যে লক্ষ্য জিপিএ কোর্সে ভর্তির জন্য কত টাকা লাগে? তুমি ওয়েবসাইটে যাও না। এই দেখো তো, ওয়েবসাইটে গেলে পাওয়া যায় কিনা। এই তোমরা কি ওয়েবসাইটে যাওয়া জানো? মানে তোমরা কি ওয়েবসাইটে যাইতে পারো? দেখো তো, আমরা শিখোর ওয়েবসাইটে যাই। এই দেখো, যারা জানো না শিখাই দিচ্ছি। এই যে দেখো, আমরা শিখো লগ ইনে গেলাম। হ্যাঁ, ঠিক আছে? আমরা অথবা শিখো এলজিপিএ লিখে ফেলো না, এলজিপিএ 5, শিখো এলজিপিএ 5 লিখেও দেখো সবকিছু চলে আসবে। লক্ষ্য জিপিএ 5, এসএসসি 25, এসএসসি 26। আচ্ছা, তোমরা কি এসএসসি 26 তো না? তোমরা তো 26। তার মানে দেখো, লক্ষ্য জিপিএ যারা ভর্তি হবে, তাই না ভাইয়া? এটাই তো। তাহলে এখানে কিন্তু তোমাদের দেওয়া আছে, কত কত টাকা লাগবে সবকিছু এখানেই দেওয়া আছে। ঠিক আছে? সবকিছু এখানে যাবা, প্রোগ্রামে ভর্তি হও। এখানে 6500 দেওয়া আছে, বাট 6500 লাগে না, এটার অনেক সময় আছে। তোমরা এসএসসি 26, 1 বছর, প্রায় 6-7 মাস পরে তোমাদের পরীক্ষা। ঠিক আছে? একদম শান্তি মতে পড়তে থাকো, অনেক সময় আছে। আচ্ছা, হ্যাঁ, অনেকে বলছো 4000 টাকা লাগে, 4000-এ ভর্তি। হ্যাঁ, আল্লাহ, এত এখনকার আসলে অনলাইন যুগটা এসে, আগে আমরা মাসে মাসে 3000-4000 টাকা দিয়ে পড়তাম। আচ্ছা, যাই হোক। তো দেখো, পটাশিয়াম সালফাইডে সালফারের জারণ সংখ্যা কত? পটাশিয়াম সালফাইডে সালফারের জারণ সংখ্যা, আমরা জানি পটাশিয়াম একটা ধাতু, 1 নাম্বার গ্রুপের একটা ধাতু, আর সালফার হচ্ছে 16 নাম্বার গ্রুপের অধাতু, তাই না? সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে।
তো দুইটা পটাশিয়াম দুইটা ইলেকট্রন দিয়ে K2 হবে আর সালফার হয়ে যাবে S-, পটাশিয়াম সালফাইড। খেয়াল করবা যখনই নেগেটিভ চার্জ থাকবে তখনই নামের শেষে IDE যুক্ত হবে, মনে রাখবা। নেগেটিভ চার্জের জন্য IDE যুক্ত হয়, নেগেটিভ চার্জের জন্য IDE যুক্ত হয়, নেগেটিভ চার্জের জন্য IDE যুক্ত হয়, ঠিক আছে? তার মানে এই হচ্ছে সালফারের -2, এই হচ্ছে সালফারের -2, বুঝতেছো? -2 পটাশিয়াম সালফাইড। সেম ভাবে পটাশিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, তারপরে ধরো যে সোডিয়াম সালফাইড, সবগুলাতেই সালফার অক্সিজেন, এদের হচ্ছে -2, ঠিক আছে? তারপরে দেখো ক্যালসিয়াম সালফাইড, তারপরে ম্যাগনেসিয়াম সালফাইড, সবগুলাতে -2। সামনে আগাই। এটা অলরেডি আমরা দেখে ফেললাম। কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া? দেখো কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া তোমরা জানো, প্রত্যেকে তোমরা জানো, তোমরা নিজেরাই অ্যান্সার করবা। আমি ছবি পক্ষপাতী করি, বুঝি নাই। তাপ উৎপাদী, তাপ তৈরি হয় কোনটা? এই লাশাতেলিয়ারে আমি 100 বার বলছি, লাশাতেলিয়ারের নীতিতে আমি 100 বার এই বিক্রিয়াটা নিয়ে বলছি। যারা পারতেছো না কানমলা দিব, কয়েকজন পারতেছো না। লাশাতেলিয়ারের নীতিতে আমরা বলছিলাম না অ্যামোনিয়া তৈরি করা, সর্বোচ্চ পরিমাণে অ্যামোনিয়া কিভাবে তৈরি করা যায়? হেবার পদ্ধতিতে। এবং এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। 92.3 কিলোজুল তাপ তৈরি হয় প্রতি মোলে, মনে আছে? এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, সুতরাং তাপমাত্রা কমাইতে হয় সাম্যাবস্থা ডান দিকে পাঠানোর জন্য। এলা মনে রাখবা, এলা মনে রাখবা। আর উপরের তিনটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, বুঝছো? তাপহারী বিক্রিয়া। তো সালফার আর অক্সিজেন মিলে যে সালফার ডাইঅক্সাইড তৈরি করে ওটা ছিল তাপ উৎপাদী, বাট বিক্রিয়াটা উল্টা করে দিচ্ছে, এটা তাপহারী হবে, বুঝছো? এটাও দেখো, হাইড্রোজেন আর অক্সিজেন যখন একসাথে মিলিত হয় তখন তাপ উৎপন্ন হয়, বাট এই ক্ষেত্রে আমরা পানিটাকে ভেঙে দিচ্ছি, তখন শক্তি দিতে হবে, তাপহারী। নাইট্রোজেন আর অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড তৈরি করে, নাইট্রিক অক্সাইড অনেক বেশি এনার্জেটিক, এটা তৈরি করার জন্য বাহির থেকে আরো শক্তি বা তাপ দিতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আর এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করতে পারো, তবে অবশ্যই ভালো এবং ভ্যালিড প্রশ্ন হইতে হবে। কারণ অনেকে এরকম বলো যে ক্লাস চলতেছে রসায়নের উপরে, হিয়া জিয়াউর রহমান কত সালে শহীদ হয়েছিল, এই ধরনের প্রশ্ন অনেকে করো, বুঝছো? এই কারণে দেখে দেখে আমি হাসি অনেক সময়, আবার অনেক সময় কি যে বলবো আমি এটার উত্তর খুঁজে পাই না। আচ্ছা, বিক্রিয়াগুলো মুখস্থ করা বেটার। হ্যাঁ, তুমি শুরুতে মুখস্থ করো, তারপর বুঝবা। নিচের কোনটি একই সাথে জারক এবং বিজারক হতে পারে? নিচের কোনটা একই সাথে জারক এবং বিজারক হতে পারে? এটা আসলে ক্লাস 9-10 এর জন্য খুবই টাফ এই প্রশ্নটা, কিন্তু আমি বলে দিচ্ছি। এই আয়রন 2+ একই সাথে জারক এবং বিজারক হতে পারে। কিভাবে পারে দেখো, আচ্ছা কিভাবে পারে দেখো। এই আয়রন 2+টা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে আয়রন 3+ হতে পারে। তোমরা জানো ফেরাস এবং ফেরিক, এই ক্ষেত্রে সে একটা ইলেকট্রন মাইনাস করে দিতে পারে, বুঝছো? একটা ইলেকট্রন সে মাইনাস করতে পারে। সেই ক্ষেত্রে এটা কি হয়ে গেল, যে ইলেকট্রন দান করে সে হচ্ছে বিজারক। ইলেকট্রন যখন দান করবে তখন আমরা বলি বিজারক। আবার আমরা যখন ইলেকট্রোলাইসিস করি, তোমরা জানো আমরা যখন ধাতু নিষ্কাশন করতে যাই তখন কিন্তু আবার এই আয়রন 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে মুক্ত ধাতুতে রূপান্তরিত হয়। সেই ক্ষেত্রে এটাকে আমরা আবার বলবো জারক, যে ইলেকট্রন গ্রহণ করে সে জারক, ঠিক আছে? তার মানে এমন যদি কোনো মৌল দেখো যার জারণ সংখ্যা সর্বোচ্চ বা সর্বনিম্ন এর মাঝামাঝি পরিস্থিতিতে আছে, তাইলে সে জারক বিজারক দুইটাই হইতে পারে। ভাইয়া অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটা কি শেষ? মনে হয় না। আচ্ছা আচ্ছা, অন্য কেউ একজন একটু বলো তো। আমি নেই নেই তোমাদের অর্গানিক কেমিস্ট্রির ক্লাসটা, শিশির ভাইয়া নিছে কি একটু আমাকে জানাও তো। এই তোমাদের কি অর্গানিক কেমিস্ট্রি ক্লাস হয়েছে? হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয় নাই, আচ্ছা হয় নাই, এখনো হয় নাই অর্গানিক কেমিস্ট্রি, এখনো হয় নাই। তো অনেক কিছু আছে, পড়ায় উড়াই দিব। আচ্ছা, ক্লাস এখনো হয় নাই অর্গানিক কেমিস্ট্রি। অনেক কিছু শেখাবো।
তার মানে কন্টিনিউয়াস, তাই না? চলতেছে, এই অর্গানিক কেমিস্ট্রি চলতেছে। আচ্ছা, এখানে শাওন ভাইয়া নিছে, তোমাদের শিশির ভাইয়া নিবে, আমিও নিব, আমরা তিনজনে মিলে অর্গানিক কেমিস্ট্রি পড়াবো। আচ্ছা, ঠিক আছে, এখন করতে পারবে। ঠিক আছে, আর কপার 2+ সে গ্রহণ করতে পারবে, কিন্তু সে আর দান করতে পারবে না। একটু খেয়াল করো, কপার 2+ তার একমাত্র অপশন হচ্ছে 2টা ইলেকট্রন গ্রহণ করা, 1টা বা 2টা ইলেকট্রন গ্রহণ করা। সে শুধুই বিজারক, সরি শুধুই জারক, জারক ইলেকট্রন গ্রহণ করে, সে শুধুই জারক। বুঝছো বাবুরা? সে শুধুই জারক। আচ্ছা ভাই, তবে একটা জিনিস, আমি কতদিন পরে আসছি তোমাদের ক্লাসে? অনেকদিন পরে আসছি, তাই না? আসলে আমার মনে পড়তেছে মাঝখানে অনেকগুলা দিন চলে গেছে, আমি খুব মিস করতেছি তোদের। এই নামগুলা, অনেকগুলা পরিচিত নাম আছে। আচ্ছা, ঠিক আছে, তারপর সামনে আগাইলাম, সামনে আগাই, একটু ধৈর্য। কপার ক্লোরাইড প্লাস ক্লোরিন, এই দুটা মিলে তৈরি হলো, দেখো, কিউপ্রাস ক্লোরাইড। এক্ষেত্রে মনোযোগ, কিউপ্রাস ক্লোরাইড, এই ক্ষেত্রে কপারের জারণ মান +x। তোমরা যদি ধরে নাও, x যদি ধরে নাও 2x - 2 = 0, সেই ক্ষেত্রে x এর ভ্যালু কত আসবে? এই চ্যাপ্টারটা তো আমিই পড়াইছিলাম, তাই না? x এর ভ্যালু +1 আসবে। আর এই ক্ষেত্রে দেখো, কপারের সাথে 2টা ক্লোরিন যুক্ত আছে, দ্যাট মিন্স এই ক্ষেত্রে +2। সেই ক্ষেত্রে কপার কি করলো? বিক্রিয়াটা কোন ধরনের দেখো, সে +1 থেকে +2 হয়ে গেছে। ক্লোরিন এখানে 0 ছিল, 0 থেকে -1 হয়ে গেছে। তার মানে এই ক্ষেত্রে তোমার জারণ বিক্রিয়া হইলো, আর এই ক্ষেত্রে ক্লোরিনের মধ্যে বিজারণ বিক্রিয়া হইলো। দ্যাট মিন্স বিক্রিয়াটা হচ্ছে একটা রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, বিক্রিয়াটা কি? একটা রেডক্স বিক্রিয়া। আর আমি তোমাদেরকে শেখাইছিলাম সংযোজন বিক্রিয়া এক ধরনের রেডক্স বিক্রিয়া, তাই না? সংযোজন বিক্রিয়া, তার মানে দুইটা মৌল বা যৌগ একসাথে যুক্ত হয়ে একটা পদার্থ তৈরি করছে, এটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। আর সংশ্লেষণ বিক্রিয়া কাকে বলে একটু দেখো, যখন দুইটা মৌলিক পদার্থ একসাথে যুক্ত হবে, যখন দুইটা মৌলিক পদার্থ একসাথে যুক্ত হবে, এটাকে বলা হয় সংশ্লেষণ বিক্রিয়া। ঠিক আছে, দুইটা মৌলিক পদার্থ, যেমন ধরো হাইড্রোজেন প্লাস ক্লোরিন মিলে তৈরি হলো দুইটা হাইড্রোজেন ক্লোরাইড, এই বিক্রিয়াগুলোকে আমরা বলি সংশ্লেষণ বিক্রিয়া। তার মানে সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, বাট সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়, এটা মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা গেলাম কোনটি? নন রেডক্স বিক্রিয়া। দেখো, আমরা বলছিলাম নন রেডক্স বিক্রিয়া কারা কারা? নন রেডক্স বিক্রিয়া হচ্ছে প্রশমন বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া কি? প্রশমন বিক্রিয়া। পানি সংযোজন বিক্রিয়া, পানি সংযোজন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, পানি সংযোজন বিক্রিয়া, তাই না? তারপরে কি? অধঃক্ষেপণ বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া ইত্যাদি হচ্ছে তোমার নন রেডক্স বিক্রিয়া। তাহলে আশা করি বুঝতেই পারছো, এই ক্ষেত্রে প্রথমটা প্রতিস্থাপন, জারণ বিজারণ, এরপর একটা সংযোজন, তাও রেডক্স, এরপর একটা দহন, তাও রেডক্স, এইটা হলো অধঃক্ষেপণ বিক্রিয়া। এই যে দেখো, সিলভার ক্লোরাইডের সাদা বর্ণের অধঃক্ষেপ তৈরি হয়েছে, সাদা বর্ণের অধঃক্ষেপ তৈরি হয়েছে, এটা মুখস্থ করতে হবে। তো এটাই হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। মনে থাকবে? এই মনে থাকবে কিনা? এগুলা মুখস্থ ছাড়া কিন্তু কোনো মতেই সম্ভব না, কোনো মতেই সম্ভব না। আর যারা এই চ্যাপ্টারের ক্লাস করো নাই, তারা তো আজকে কিছুই বুঝবা না। মেহজাবিন বললো যে ভাইয়া লাশ সাথে লেয়ারটা আবার একটু বুঝান। ঠিক আছে, আমি লাশ সাথে লেয়ার বুঝাই দিব, আজকের ক্লাসে আমি আবারও লাশ সাথে লেয়ার পড়াবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমরা যেহেতু জানতে চাইছো, পড়াবো। ঠিক আছে, পড়াবো না, সমস্যা নাই। আহ কোনটা জারক আর কোনটা বিজারক এটা বুঝতে পারছো না? কেন বুঝতে পারছো না? জারক ইলেকট্রন গ্রহণ করে, বিজারক ইলেকট্রন দান করে, এটা পড়াইছি না? পড়াইছি। আচ্ছা, প্রয়োজনে আরেকটু দেখাবো না। তাহলে আমরা চলো এগুলো সলভ করতে থাকি আগে। এক্ষেত্রে বেরিয়াম সালফেটের সাদা বর্ণের অধঃক্ষেপ পড়ে। দেখো, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, দেখে কি বুঝতেছো? ম্যাগনেসিয়াম যে হাইড্রোজেনের জায়গা দখল করছে, প্রতিস্থাপন বিক্রিয়া। তারপরে দেখো, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণের পানি তৈরি করছে, এটা একটা প্রশমন বিক্রিয়া। আর এটা একটা সংযোজন বিক্রিয়া, তাই না? সংযোজন বিক্রিয়া। শুধুমাত্র এটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া, যেখানে বেরিয়াম সালফেটের সাদা বর্ণের অধঃক্ষেপ পড়ে। ঠিক আছে, অধঃক্ষেপ পড়ে। তাহলে আমার মনে হচ্ছে যে এগুলা নিয়ে আর খুব বেশি কথা বলার দরকার নাই। এই তোমরা কি চাও, আমি কি এমসিকিউ সবগুলো সলভ করাই দিব, নাকি লাশ হাতিলিয়ার পড়ানো শুরু করে দিব? আমি কিভাবে বিক্রিয়া দেখেই বোঝা যাবে? লাশ হাতিলিয়ার পড়ান।
এমসিকিউ সলভ, এমসিকিউ তোমরা কি বলছো এমসিকিউ? আচ্ছা, এর মধ্যে আমি একটু লাস্ট হাতে লেয়ার একটা বুঝিয়ে তারপরে এমসিকিউ গুলো সলভ করি, তোমাদের সবার কথাই রাখছি। দেখো বাচ্চারা, দেখো আরেকবার পুরোটা না রিভিউ করব, যেহেতু আগের ক্লাসে আমি তোমাদেরকে পড়াইছি সেহেতু তোমাদের এখন বুঝতে সুবিধা হবে। প্রথম প্রশ্ন খেয়াল করো, লা শাতেলিয়ারের নীতি কখন প্রযোজ্য হয়? কখন প্রযোজ্য হয়? অ্যান্সার হচ্ছে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায়। এই দেখো, উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায়, তাই না? উভমুখী বিক্রিয়ার কোথায়? সাম্যাবস্থায়। এখন তোমরা প্রশ্ন করবা যে ভাইয়া সাম্যাবস্থা মানে যেন কি? সাম্যাবস্থা মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম, যে অবস্থায় কোন একটা বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হয়ে যায়। খেয়াল করে দেখো, আমরা যখন নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই দুইটাকে নিয়ে বিক্রিয়া শুরু করি, শুরুতে খুব ভালো অ্যামোনিয়া তৈরি হয়। মনোযোগ, খুব ভালো অ্যামোনিয়া তৈরি হয়, কিন্তু সময়ের সাথে সাথে দেখা যায় অ্যামোনিয়া তৈরির হার স্লো হয়ে যাচ্ছে, আর খুব বেশি একটা তৈরি হচ্ছে না। একটা সময় পরে দেখা যায় পুরা বিক্রিয়া থেমে গেছে, মানে আর নতুন করে অ্যামোনিয়া তৈরি হয় না, নতুন করে আর অ্যামোনিয়া তৈরি হয় না। তখন আমরা ভাবলাম যে এক্ষেত্রে কি বিক্রিয়াটা থেমে যায়? এক্ষেত্রে কি বিক্রিয়াটা থেমে যায়? পরে আমরা না একটু পরীক্ষা নিরীক্ষা করলাম। পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে না ভাইয়া, বিক্রিয়া থেমে যায় না, মানে বিক্রিয়া চলতে থাকে। যে নাইট্রোজেন অ্যামোনিয়া তৈরি করে, কিন্তু অ্যামোনিয়ার পরিমাণ বাড়ে না। কথা বুঝছো? নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করে, কিন্তু অ্যামোনিয়ার পরিমাণ আর বাড়ে না। তখন আমরা বুঝতে পারলাম যে যখনই অ্যামোনিয়া তৈরি হয়, এই অ্যামোনিয়া আবার ভাঙতে ভাঙতে নাইট্রোজেন আর হাইড্রোজেনও তৈরি করে। ঘটনা এমন হয়ে গেছে যে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে, আবার অ্যামোনিয়া ভেঙে ভেঙে নাইট্রোজেন হাইড্রোজেন তৈরি করে। তার মানে দুইটা বিক্রিয়াই সমান তালে চলতে থাকে। এই বিক্রিয়াগুলোকে আমরা বলি উভমুখী বিক্রিয়া। আর যে অবস্থায় এই যে সামনের দিকে বিক্রিয়া করার হার আর পেছনের দিকে বিক্রিয়া করার হার সমান হয়ে যায়, তখনই আমরা বলি সাম্যাবস্থা। চিন্তা করে দেখো, সেকেন্ডে যদি 1 গ্রাম করে অ্যামোনিয়া তৈরি হয়, আবার যদি 1 গ্রাম করে অ্যামোনিয়া ভেঙেও যায়, তাহলে কি আর নতুন করে কোনো অ্যামোনিয়া তৈরি হবে? আর কোনো নিট অ্যামোনিয়ার পরিমাণ বাড়বে? বলো তো। নিট কি কোনো অ্যামোনিয়ার পরিমাণ বাড়বে? বাড়বে না তো, তাই না? বাড়বে না। দেখছো? হ্যাঁ, তোমরা সবাই সঠিক উত্তর করছো যে হ্যাঁ, বাড়বে না। তার মানে এই অবস্থাটাকে আমরা বলতেছি সাম্যাবস্থা, যে অবস্থায় সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হয়ে যায়। এই সাম্যাবস্থায় খেয়াল করে আমরা দেখতে পাই যে প্রায় 80% বিক্রিয়ক বিক্রিয়া ছাড়াই থেকে যায়। মাত্র 20% এর মতো অ্যামোনিয়া তৈরি হয় নরমালি, স্বাভাবিকভাবে। তো এটা আমাদের জন্য বিশাল লস, একদমই লস। ধরো তোমাকে বলছে অ্যামোনিয়া তৈরি করার জন্য, কিন্তু তুমি তৈরি করতে পারতেছো না। আমি বলছিলাম যে চাকরি চলে যাবে। এইভাবে যদি তুমি বিক্রিয়া করো, তুমি যদি প্রোডাকশন করতে না পারো, চাকরি পুরা চলেই যাবে, তোমাকে চাকরি হিসেবে রাখবে না, পুরা চাকরি শেষ। তাহলে চাকরি বাঁচানোর জন্য কি করতে হবে বাচ্চারা? এই চাকরিটা বাঁচানোর জন্য তোমাকে লা শাতেলিয়ারের নীতি অ্যাপ্লাই করতে হবে। লা শাতেলিয়ার বলে গেছে, লাশাতেলিয়ার বলে গেছে যে উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় যদি বিক্রিয়াটা মনে হচ্ছে যে থেমে যাচ্ছে, তাহলে তুমি কিছু কাজ করতে পারো, যে কাজগুলা করলে সর্বোচ্চ পরিমাণে প্রোডাকশন করা সম্ভব। এবং আমি বলছিলাম জলে স্থলে আকাশে যেখানেই থাকো, এই সাম্যাবস্থার, এই যে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার লাশাতেলিয়ার নীতিটা আছে, এটা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। এই নীতিটা যদি মুখস্থ করতে পারো, তাইলে তোমার জন্য 1 থেকে 2 নাম্বার পুরা কনফার্ম, কারণ এই নীতি আসে পরীক্ষায়। ঠিক আছে? এই নীতিটা আসে। কেমনে আসে? লিখবে যে লা শাতেলিয়ারের নীতির বিবৃতি লিখো। লা শাতেলিয়ারের নীতিটি কি ব্যাখ্যা করো। 1 নাম্বার 2 নাম্বারে আসে। এইভাবে কিন্তু চলে আসতে পারে। তাহলে আমি আরেকবার বলে ফেলি, উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় কোন একটি নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা পরিবর্তন করা হলে সাম্যাবস্থার এমন পরিবর্তন হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। কার কার মুখস্থ আছে একটু দেখো দেখি, একটু বলো দেখি, কার কার এটা মুখস্থ আছে? কে কে মুখস্থ জানো? আচ্ছা, মাত্র কয়েকজনের? মাত্র কয়েকজনের? অনেকে বলছে যে আবার নাই। আচ্ছা, অনেকেই বলছে আছে। এটা মুখস্থ করে ফেলতে হবে, বুঝছো? মুখস্থ করে ফেলতে হবে। তাইলে এবার দেখো আমরা কিভাবে লা শাতেলিয়ার অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে? তাহলে লা শাতেলিয়ারে আমরা দেখলাম 3টা নিয়ামক আছে। নিয়ামক, নিয়ামক ইংরেজিতে যাকে বলে ফ্যাক্টর। একটু দেখে রাখো, না লিখলেও চলবে, যেহেতু আগে তোমরা লিখছোই, এখন না লিখলেও চলবে।
দেখো নিয়ামক বা ফ্যাক্টর, ভাইয়ারা ফ্যাক্টর বা নিয়ামক মানে কি? যারা সাম্যাবস্থাকে পরিবর্তন করতে পারে। সাম্যাবস্থার উপরে যাদের প্রভাব আছে তাদেরকে আমরা বলি নিয়ামক। ঠিক আছে, সাম্যাবস্থার উপর যাদের প্রভাব আছে, অর্থাৎ যারা সাম্যাবস্থাটাকে ডানে বামে সরাই দিতে পারে, অর্থাৎ উৎপাদন যেটা হওয়ার সেটা বাড়ায়ও দিতে পারে আবার কমায়ও দিতে পারে, ওদেরকে আমরা বলি নিয়ামক। তাহলে কি কি নিয়ামক আছে? এক হচ্ছে তাপমাত্রা। তো তাপমাত্রা নিয়ামকটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে বিক্রিয়াটা কি তাপ উৎপাদী নাকি তাপহারী। ঠিক আছে, এই নিয়ামকটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে বিক্রিয়াটা কি তাপ উৎপাদী নাকি তাপহারী। দ্বিতীয় হচ্ছে চাপ। এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে চাপ কি বেড়ে যাচ্ছে নাকি কমে যাচ্ছে। 3 নাম্বার হচ্ছে ঘনমাত্রা। এটার জন্য কিছুই বুঝতে হবে না, এটা সব থেকে সহজ। ঠিক আছে, এটা সব থেকে সহজ। তাহলে এই 3টা নিয়ামক নিয়ে আমাদের কথা বলতে হয়। ঠিক আছে, তাহলে শুরুতে আমরা দেখব বিক্রিয়াটা কি তাপ উৎপাদী নাকি তাপহারী। ডেল্টা এইচ সমান যদি নেগেটিভ হয় আমরা জানি তাপ উৎপাদী, আর যদি ডেল্টা এইচ সমান পজিটিভ হয় এটা হচ্ছে কি তাপহারী, তাই না? তোমাদেরকে এই চ্যাপ্টারের শুরুতে পড়াইছিলাম। তার মানে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বেশি বেশি প্রোডাকশন করার জন্য তাপমাত্রা কমাতে হবে, টেম্পারেচার কমাবো। ঠিক আছে, অলরেডি তাপ তৈরি হইতেছে। দেখো তুমি যদি আরো তাপ বাড়াও তাইলে দেখা যাবে কি যে এটা একটা অ্যাডভার্স ইভেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু তাপ তৈরি হয়, তুমি আরো তাপ দিচ্ছ, সেই ক্ষেত্রে ডান পাশ ভারী হয়ে যাবে। ডান পাশ ভারী করা যাবে না, ডান পাশ সবসময় হালকা রাখতে হবে। ডান পাশে যাই তৈরি হবে তাকেই শেষ করে ফেলতে হবে। লাশ হাতিলিয়ার বোঝার সব থেকে ভালো তরিকা হচ্ছে এটা। প্রোডাকশনে যা যা হবে সেগুলাকে শেষ করে ফেলতে হবে। শেষ করে ফেললেই বেশি বেশি করে প্রোডাকশন হবে। ঠিক আছে, ধরো কিছু একটা তৈরি হইলো, তুমি সেটা সাথে সাথে সরাই নিয়ে গেছো, তখনই দেখা যাবে খুব ভালো করে প্রোডাকশন হবে। ঠিক আছে, আচ্ছা আমি অন্য বিক্রিয়াও দেখাচ্ছি, সমস্যা নাই। আমি অন্য বিক্রিয়া দেখাবো, হ্যাঁ, লাইক কুকিং। তুমি কুকিং করার মতোই অনেকটা। আচ্ছা দেখো, এই ক্ষেত্রে যদি এটা তাপহারী হয়ে থাকে, যদি তাপহারী হয় মানে ধরো বিক্রিয়া করতেছি কিন্তু পরিবেশটা ঠান্ডা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে বাহির থেকে তাপ না দিলে বিক্রিয়াটা হয় না, তখন তোমাকে কি করতে হবে? বেশি বেশি করে তাপ দিতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? তাপ, টেম্পারেচার, টি মানে টেম্পারেচার বাড়াতে হবে, তখন আমরা বেশি করে প্রোডাকশন পাবো। সহজ বিষয় না? একদমই সহজ, একদমই সহজ। নোমান জিজ্ঞেস করতেছে ডেল্টা এইচ মানে কি? ডেল্টা এইচ মানে এনথালপির পরিবর্তন, কতটুকু তাপ তৈরি হলো বা হ্রাস পাইলো সেটা। আচ্ছা, তারপর আমরা যদি একটু চাপের প্রভাবটা দেখি তাহলে আমরা কিভাবে বুঝবো? যে খেয়াল করো, আমি কয়েকটা বিক্রিয়া দিই। এই বিক্রিয়াটা ধরো নাইট্রোজেন প্লাস অক্সিজেন মিলে তৈরি করে 2টা নাইট্রিক অক্সাইড। এই বিক্রিয়ার ডেল্টা এইচ হলো পজিটিভ 180 কিলোজুল। অর্থাৎ বিক্রিয়াটা যখন হয় তখন 180 কিলোজুল করে তাপ শোষণ করে। এটা একটা তাপহারী প্রক্রিয়া। তাহলে এটাকে একটা তাপহারী প্রক্রিয়া। তাহলে 1 নাম্বার বলো তাপমাত্রার প্রভাব কি হবে? আমি যদি টেম্পারেচার বাড়াই তাহলে সাম্যাবস্থা কোন দিকে যাবে? বলো সাম্যাবস্থা কোন দিকে যাবে? দেখি সবার আগে কে অ্যান্সার করতে পারে, তার নামটা নিব। হ্যাঁ, চাপটা আমি ব্যাখ্যা করতেছি এখনই। কমে যাচ্ছে, সেক্ষেত্রে তোমাকে তাপ দিতে হবে বাইরে থেকে বেশি বেশি। তাপ যদি বাইরে থেকে বেশি বেশি করে দাও তাহলে সাম্যাবস্থাটা ডানে যাবে। সাম্যাবস্থাটা কোন দিকে যাবে? ডানে যাবে, অর্থাৎ বেশি বেশি করে প্রোডাকশন হবে। ঠিক আছে, 2 নাম্বার চাপের প্রভাব। প্রথম কথা, আমি যদি চাপ বাড়াই তাহলে কি হবে বলো? এই বিক্রিয়ায় সবগুলাই হচ্ছে গ্যাস, নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রিক অক্সাইড সবগুলাই গ্যাস। এবার বলো এই বিক্রিয়ায় আমি যদি চাপ বাড়াই সেই ক্ষেত্রে সাম্যাবস্থা কোন দিকে যাবে? প্রিটেস্ট পরীক্ষার সামনে পড়াশোনা করবা, সহজ জিনিস, ক্লাস হয়ে গেছে। দেখো আমরা বলছিলাম কোন একটা বিক্রিয়ায় চাপের প্রভাব তখনই থাকবে যখন গ্যাসীয় মোল সংখ্যার পরিবর্তন হবে। তাহলে আমরা দেখি তো মোল সংখ্যার পরিবর্তন কতটুকু। উৎপাদে আছে কত মোল? দেখো তো উৎপাদে কত মোল আছে? 2 মোল আছে। বিক্রিয়কে কত মোল আছে? 1+1। বিক্রিয়কে 2 মোল আছে। এই ক্ষেত্রে মোল সংখ্যার কোনো পরিবর্তন হয় না। ভাইয়া গ্যাসীয় মোল সংখ্যার কোনো পরিবর্তন না হইলে এই বিক্রিয়ার উপরে চাপের কোনো প্রভাব নাই, তুমি যতই চাপ বাড়াও না কেন সাম্যাবস্থার কিছুই হবে না, সাম্যাবস্থার কিছুই হবে না। ঠিক আছে, তার মানে এই বিক্রিয়ায় চাপের প্রভাব নেই। অ্যান্সার হচ্ছে চাপের প্রভাব নেই, চাপ বাড়াও বা কমাও কিছুই হবে না, এই বিক্রিয়ার কিছুই হবে না। 3 নাম্বার ঘনমাত্রার প্রভাব।
ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাবটা খুব ইজি। তুমি যেদিকে ঘনমাত্রা কমাবা বিক্রিয়া সেদিকেই যাবে। দেখো, ঘনমাত্রার প্রভাবটা হচ্ছে তুমি ঘনমাত্রা যেদিকে কমাবা বিক্রিয়া সেদিকেই যাবে। ঠিক আছে? কারণ সাম্যাবস্থাটা না অনেকটা দাঁড়িপাল্লার মতো, বুঝছো? সাম্যাবস্থাটা কি অনেকটা দাঁড়িপাল্লার মতো, বুঝছো? অনেকটাই দাঁড়িপাল্লার মতো। তো সবসময় বিক্রিয়া চেষ্টা করবে ব্যালেন্স করার জন্য। ধরো তুমি ডান পাশে একটু কমায় ফেলছো, ডান পাশে ধরো এখানে তুমি একটা বাটখারা রাখছো, একটা বাটখারা তুমি রাখছো এখানে, আর ডান পাশে ধরো তুমি কিছু খাবার দাবার রাখতেছো। ঠিক আছে? তাহলে তুমি চিন্তা করো, একটা চাউল ধরো যে কিছু চাউল রাখছো, তো চাউল যদি তুমি সরায় ফেলো তাহলে কি বাম পাশটা কমে যাবে না, ডান পাশটা কমে যাবে না? কমে যাবে। তো সেক্ষেত্রে কি করতে হবে ব্যালেন্স করার জন্য? আবার সেখানে আরো কিছু রাখতে হবে। তার মানে ঘটনাটা এরকমই, ধরো নাইট্রিক অক্সাইড তৈরি হয়েছে, তৈরি হওয়ার সাথে সাথে তুমি কি করলা, সরায় নিয়ে গেলা। তখন বিক্রিয়া যেটা করবে এটাকে প্রশমিত করবে, আরো বেশি বেশি বিক্রিয়ক বিক্রিয়া করে যতটুকু নিয়ে গেছিল ততটুকু আবার সে তৈরি করবে। বুঝছো? ঘটনা এমনই, তুমি যেদিকে যাই করবা ওরই একটা ইফেক্ট থাকবে। উৎপাদ যদি কমায় ফেলো উৎপাদের দিকে যাবে। আবার তুমি যদি এরকম করো, নাইট্রোজেনের অক্সিজেন তুমি নিয়ে গেছো, তখন কিন্তু আবার নাইট্রিক অক্সাইড ভেঙে ভেঙে নাইট্রোজেনের অক্সিজেন তৈরি করবে। ঘটনা উল্টে যাবে, যেদিকে তুমি কমায় ফেলবা বিক্রিয়াটা সেদিকেই যাবে। ক্লিয়ার কিনা বলো? তাহলে এই নীতির সাহায্যে তোমাকে তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা তিনটাই ব্যাখ্যা করতে হবে। পরীক্ষায় যদি আসে তিনটাই ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? তিনটাই ব্যাখ্যা করতে হবে। তাহলে আমি আরেকটা প্রশ্ন, আরেকটা দিয়ে আমি শেষ করছি। সালফার ডাইঅক্সাইড গ্যাস অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস। সালফার ট্রাইঅক্সাইড গ্যাস তৈরি করে। ঠিক আছে? এই বিক্রিয়ার জন্য তোমার অপটিমাম টেম্পারেচার হচ্ছে 440 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। অপটিমাম প্রেসার হচ্ছে 2 atm এবং প্রভাবক হলো প্লাটিনাম। বুঝছো? প্রভাবক কি? প্লাটিনাম। মনে রাখো। 1 নাম্বার প্রশ্ন, তাপমাত্রার প্রভাব, টেম্পারেচারের প্রভাব কি হবে বলো? বাই দ্য ওয়ে, এক্ষেত্রে তোমার তাপ তৈরি হয়, এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে? এই ক্ষেত্রে তাপ তৈরি হয়। এখন বলো, এই ক্ষেত্রে তাপের প্রভাব, তাপমাত্রার প্রভাব কি হবে? বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। হ্যাঁ, সাবাস আবু সাইদ। আমাদের যে কোনো কিছু বাড়লে ধনাত্মক চিহ্ন দিয়ে দিতে হয়, তাপ বাড়ার ক্ষেত্রে ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়। অ্যাকচুয়ালি তাপ উৎপাদী মানে তাপ বেড়ে যাচ্ছে না, এটা আমি তোমাদেরকে আর ঠিক আছে আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা, তার মানে ইয়েস, ভালোই লিখছো। আমি যদি এই ক্ষেত্রে বেশি বেশি উৎপাদ পেতে চাই সেই ক্ষেত্রে তাপমাত্রা আমাদের কি করতে হবে? কমাতে হবে। বেশি বেশি উৎপাদ পেতে হলে তাপমাত্রা কমাতে হবে। এখন তোমরা প্রশ্ন করবা যে ভাইয়া তাহলে আপনি 440 এবং 500 ডিগ্রি কেন দেখাইছেন? তো বিশাল তাপমাত্রা, অনেক তাপমাত্রা। এই তাপমাত্রা তো একদম মানে সবই মরে যাবে, সবই মরে যাওয়ার কথা, তাই না? আমরা লিভিং অর্গানিজম যারা আছি, এটার একটা কারণ আছে। দেখো, আমরা বলতেছি যে তাপমাত্রা কমালে সাম্যাবস্থা সামনের দিকে যাবে, বেশি বেশি প্রোডাকশন হবে। কিন্তু প্রবলেম হচ্ছে, মানে তাপমাত্রা যদি আমরা কমাই বেশি বেশি যাবে এবং বেশি বেশি উৎপাদ তৈরি হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে তুমি যদি তাপমাত্রা কমায় দাও তাহলে বিক্রিয়ার হার কমে যাবে, বিক্রিয়াটা স্লো হয়ে যাবে। শীতের দিন দেখো তুমি জবুথবু হয়ে বসে থাকো, খুব বেশি একটা নাড়াচাড়া করতে চাও না। ঠিক আছে? এটা প্রবলেম। তাপমাত্রা কমাই দিলে বিক্রিয়ার হার কমে যায়। দেখা যাবে যে 1 টন তৈরি করার জন্য বলছে তোমার 15 দিনে তৈরি করবা, দেখা গেল 15 মাস লেগে গেছে তৈরি করতে। আর চাকরি থাকবে না রে ভাই। সেই জন্য এমন একটা টেম্পারেচার রাখতে হয় যে টেম্পারেচারটা সায়েন্টিস্টরা তোমার পরীক্ষা নিরীক্ষা করে বের করছে যে এই টেম্পারেচারে রাখলে সাম্যাবস্থা ঠিক আছে যতটুকুই থাকুক কিন্তু তাড়াতাড়ি করে এটা তৈরি হবে। তৈরি হওয়ার পরে আমরা সালফার ট্রাইঅক্সাইডকে নিয়ে যাই, আলাদা করে নিয়ে যাই। ঠিক আছে? এটা মানে প্রোডাকশনটা পুরাই আলাদা। থিওরির সাথে প্রোডাকশন বা প্র্যাকটিক্যালের অনেক ক্ষেত্রেই তোমার মিলবে না। তুমি চিন্তা করতেছো তাপমাত্রা কমাইলে বেশি বেশি সালফার ট্রাইঅক্সাইড তৈরি হবে, কিন্তু তাপমাত্রা দিয়ে রাখছে 500 ডিগ্রি।
ঘটনাটা এমনই, সে এই তাপমাত্রার যে প্রবলেমটা সেটা অন্য একটা ঘনমাত্রার প্রভাব দিয়ে সে ব্যাখ্যা করে ফেলে, প্রশমিত করে ফেলে। ব্যাপারটা এরকম, ধরো তাপমাত্রা তুমি বেশি রাখছো, কিন্তু সালফার ট্রাইঅক্সাইড তৈরি হওয়ার সাথে সাথে এটাকে যদি পানিতে চালনা করে দাও, তাহলে এখান থেকে সালফার ট্রাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। তার মানে আমরা দেখতে পাই এক্ষেত্রে ঘনমাত্রার প্রভাবটাকে বেশি কাজে লাগানো হয়। কেমনে কাজে লাগানো হয় বেশি? কেমনে বেশি কাজে লাগানো হয়? দেখো যে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হওয়ার সাথে সাথেই তাকে আমরা বিক্রিয়া পাত্র থেকে সরায় নিয়ে যাই, তখনই বেশি বেশি করে বিক্রিয়ক উৎপাদের দিকে ধাবিত হয়। ঠিক আছে, তার মানে থিওরিটিক্যাল কথা হচ্ছে তাপমাত্রা কমালে সাম্যাবস্থা ডানে যাবে, কমাতে হবে তখন ডানে যাবে, তাই না? ডানে যাবে। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় তাপমাত্রা কমায় ফেললে বিক্রিয়ার হার কমে যায়, বিক্রিয়াটা হইতে দেরি হয়। সেই জন্য আমরা তাপমাত্রা বাড়াই রাখি, বাট অন্যভাবে এটাকে আমরা ম্যানেজ করে নিই। কাহিনী বুঝছো? এগুলা কিন্তু ফিল করার জিনিস ভাইয়া, পুরো জিনিসটা তোমাকে ফিল করতে হবে যে ঘটনা এরকম কেন ঘটছে। এই কেনর অ্যান্সার যতদিন না পর্যন্ত তুমি পারফেক্টলি দিতে শিখবা, ততদিন পর্যন্ত তুমি সায়েন্স মজা পাবা না, বুঝছো? তোমাকে এই কেনর উত্তরটা দেওয়া শিখতে হবে। 2 নাম্বার, চাপের প্রভাব, প্রেসারের প্রভাব, দ্য ইফেক্ট অফ প্রেসার। এই বিক্রিয়ায় চাপের প্রভাব আছে কিনা আমরা একটু দেখে নিই। ডেল্টা এন, উৎপাদ আছে 2 মোল, বিক্রিয়ক আছে 2 যোগ 1 3 মোল, সমতা করে নিতে হবে। তো -1 দেখা যাচ্ছে এই ক্ষেত্রে চাপ কমে যায়। মাইনাস মানে হচ্ছে চাপ কমে যায়, যেহেতু চাপ কমে যায় সেই ক্ষেত্রে আমরা জানি প্রেসার বাড়ালে যেদিকে মোল সংখ্যা কম সেদিকে যাবে। প্রেসার যদি আমরা বাড়াই সেই ক্ষেত্রে যেদিকে মোল সংখ্যা কম সেদিকেই যাবে, বুঝতে পারছো? এই ক্ষেত্রে একটা প্রবলেম হয়েছে কি, এই ক্ষেত্রে আমরা যদি প্রেসারটা বেশি বাড়াই দেই সেক্ষেত্রে খরচ বেশি হয়। এই জন্য মোটামুটি ট্রাই করে যে হ্যাঁ প্রেসার বাড়াইলে ভালোই তৈরি হয়, অনেক বেশি বেশি তৈরি হয়, কিন্তু দেখা গেল যে পরিমাণে খরচ হয় ওই পরিমাণে লাভ আর হয় না, বুঝছো? দেখা গেল যে 2 এটিএম চাপ দিয়েই বেশ ভালো লেভেলের প্রোডাকশন করা যায়, কারণ ঘনমাত্রার প্রভাবটা এই ক্ষেত্রে খুব বেশি কাজ করে। দেখা যায় 2 এটিএম দিয়ে কাজ হয়ে যাচ্ছে, তাই আমরা আর চাপ বেশি বাড়াই না। তুমি যদি চাপ আরো বাড়াইতে পারো তাহলে বিক্রি আরো দ্রুত হবে, আরো ভালো হবে। আচ্ছা, আর 3 নাম্বার প্রভাবটা ছিল ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাব অর্থাৎ উৎপাদের ঘনমাত্রা কমাই দিলে বেশি বেশি বিক্রিয়ক উৎপাদের দিকে যাবে। এই কারণেই দেখা যায় সালফার ট্রাইঅক্সাইড গ্যাসটা তৈরি হওয়ার সাথে সাথে এটাকে পানির মধ্যে চালনা করা হয়। পানির মধ্যে চালনা করলে দেখা যায় এখান থেকে সালফার ট্রাইঅক্সাইড গ্যাস তৈরি হয়ে আলাদা হয়ে যায়, তখনই বেশি বেশি বিক্রিয়ক উৎপাদের দিকে যায়। কাহিনী বোঝা গেল? আশা করি কাহিনী বোঝা গেল। এইবার একটা ঘটনা তোমাদেরকে আমি বুঝাবো, সেটা হচ্ছে তাপ উৎপাদী আর তাপ হারি। তোমরা অনেকেই বুঝতেছো না যে ভাই আপনি ডেল্টা এইচ একবার প্লাস মাইনাস লিখতেছেন, আবার কি যে লিখতেছেন, তো উল্টাপাল্টা করে ফেলতেছেন। এটা তোমাদের অনেকেরই মাথায় ঢুকতেছে না, আমি একটু বুঝাই দিচ্ছি, দাঁড়াও। এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ তাপ উৎপন্ন হয়। তুমি যদি এইভাবে লিখো, বিক্রিয়ার মধ্যেই যদি লিখো তাহলে প্লাস দিয়ে লিখবা। অর্থাৎ এই বিক্রিয়ক গুলা বিক্রিয়া করে অ্যামোনিয়া তো তৈরি করছেই, সেই সাথে 92 কিলো জল তাপও তৈরি করছে। ক্লিয়ার? তাপও তৈরি করছে। বাট এটাকে যদি তুমি উৎপাদের সাথে না দেখায় আলাদা দেখাইতে চাও, থার্মোডাইনামিক্যালি যদি প্রকাশ করতে চাও আলাদাভাবে, ডেল্টা এইচ বা এনথালপির পরিবর্তন হিসেবে যদি ব্যাখ্যা করতে চাও, ঘটনাটা এরকম, আমি দেখাচ্ছি। এই ধরো বিক্রিয়ক গুলাকে আমি একটা কাল্পনিক বাক্স হিসেবে উপস্থাপন করলাম তোমাদের সামনে। একটা কাল্পনিক বাক্স, অ্যাকচুয়ালি একটা বাক্সের মধ্যেই বিক্রিয়া হইতেছে, বাট আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে ধরে নিচ্ছি যে বিক্রিয়ক গুলো হচ্ছে এই একটা বাক্স, ঠিক আছে? আর এই উৎপাদটা হচ্ছে এই বাক্স। তো বিক্রিয়ক গুলার টোটাল শক্তি যদি 100 কিলোজুল হয়ে থাকে, জাস্ট ধরে নাও বিক্রিয়ক গুলার শক্তি যদি টোটাল 100 কিলোজুল হয়ে থাকে, তাহলে উৎপাদের শক্তি হচ্ছে 8 কিলোজুল। বিক্রিয়ক গুলার শক্তি যদি 100 কিলোজুল হয় আর উৎপাদক গুলার শক্তি হচ্ছে 8 কিলোজুল। এখন প্রশ্ন করবা তাহলে ভাইয়া বাকি 92 কিলোজুল কই গেছে? তাই না, এই প্রশ্ন আসে না? ভাইয়া বাকি 92 কিলোজুল কই গেছে? অ্যান্সারটা হচ্ছে বাকি 92 কিলোজুল বের হয়ে গেছে। যখন এরা নিজেরা বিক্রিয়া করে অ্যামোনিয়া যখন তৈরি করে, তখন এই বিক্রিয়া পাত্র থেকে গ্যাসগুলা বের হয়ে যায়, বুঝছো? বের হয়ে যায়।
বের হয়ে যায়। আর এই ডেল্টা এইচ দ্বারা বোঝায় প্রোডাক্ট, উৎপাদের হিট মাইনাস রিয়েক্টেন্টের হিট। প্রোডাক্ট উৎপাদের তাপ মাইনাস বিক্রিয়কের তাপ। ঠিক আছে, ডেল্টা মানে হচ্ছে পরিবর্তন, অর্থাৎ কতটুকু পরিবর্তন হলো পরেরটা মাইনাস আগেরটা। তাইলে বাচ্চারা দেখো তো, পরেরটা ছিল 8 কিলো জুল আর বিক্রিয়কের শক্তি ছিল 100 কিলো জুল। তাহলে এই দুইটাকে বিয়োগ করলে কত আসে? 92 কিলো জুল আসে না? এইখানে তোমাদের বুঝতে হবে, ম্যাথমেটিক্সকে আমরা বলি বিজ্ঞানের ভাষা। ম্যাথমেটিক্স ইজ কল্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স। তোমরা এটা জানো কিনা আমি জানি না, আজকে জেনে নিলা। ম্যাথমেটিক্সকে বিজ্ঞানের ভাষা বলা হয়। যারা বিজ্ঞান ভালো পারে তারা অটোমেটিক ম্যাথমেটিক্সে ভালো, কারণ ম্যাথমেটিক্সে ভালো না হলে বিজ্ঞান কেউ ভালো পারবে না। খেয়াল করে দেখো, এই মাইনাস চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে? এই ম্যাথমেটিক্সকে যারা ইন্টারপ্রেট করতে জানে, তারাই অ্যাকচুয়ালি সায়েন্টিস্ট। দেখো এই মাইনাস চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে? ভাইয়া মাইনাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এটা কমে যাচ্ছে, কমে যাচ্ছে। দেখো তো কোত্থেকে কমে গেল? এই বিক্রিয়ক গুলার শক্তি যা ছিল, এই উৎপাদের শক্তি তার চেয়ে কমে গেছে, মাইনাস হয়ে গেছে। এই ডেল্টা এইচ পরিবর্তন মানে নেগেটিভ। কিসের নেগেটিভ? শক্তির নেগেটিভ। শক্তিটা কমে গেছে। আমি কি বুঝাতে পারছি? এই বলেন দুষ্টের দল, বুঝতে পারছো? এই হচ্ছে ঘটনা। তার মানে তাপ উৎপাদনের ক্ষেত্রে কি হয়, বিক্রিয়ক যখন উৎপাদ তৈরি করে তখন এক্সট্রা তাপ ছেড়ে দেয়, এক্সট্রা তাপগুলা বাইরে বের করে দেয়। এটাকেই তো বলি তাপ উৎপন্ন হইলো। ধরো তুমি দৌড়াচ্ছ, যারা এখনো বোঝো নাই আবার বোঝান শুরু করে দিচ্ছে। আরে দেখো, সমস্যা নাই। যখন তুমি দৌড়াচ্ছ, দেখো এখন ধরো তোমার বডিতে অনেক শক্তি, বুঝছো? তুমি দৌড়াচ্ছ, সারাদিন দৌড়াচ্ছ। এই সারাদিন শেষে কি তোমার শক্তি সেমই থাকবে? বলো তো, সারাদিন শেষে শক্তি সেম থাকবে? শক্তি কিন্তু সেম থাকবে না, শক্তি কমে যাবে। এবং তখন তুমি কি, যখন তুমি দৌড়াচ্ছ শরীরের মধ্যে একটা হিট ফিল করতেছো না? গরম হয়ে যাচ্ছে না শরীরটা? তার মানে তুমি যখন কাজ করতেছো শক্তি বের হয়ে যাচ্ছে, বুঝছো? বের হয়ে তোমার শরীর গরম হয়ে যাচ্ছে, তাপ উৎপন্ন হইতেছে, আর তোমার নিজের শক্তি কমে গেছে। ঠিক আছে, নিজের শক্তিটা কমে গেছে। এই হইল ঘটনা। এইবার আশা করি বুঝতে আর কোনো সমস্যা নাই। ক্লিয়ার? এবার আমরা আবার এমসিকিউর কাছে যাই। এবার দ্রুত খালি দৌড় দিব। দেখো দেখো ভাইয়া কত দ্রুত প্রশ্ন সলভ করতে পারে। দেখো, অ্যাসিড ক্ষার, অ্যাসিড তীব্র ক্ষারের যখন প্রশমন বিক্রিয়া হয় তখন H+ এবং OH- সুন্দর করে বিক্রিয়া করে হাইড্রোজেনের অক্সিজেনের গঠন হয়, বন্ধন গঠন হয়। তখন 57.3 কিলোজুল তাপ উৎপন্ন হয়। এই যে দেখো, এটা এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। 57.3 কিলোজুল তাপ উৎপন্ন হয়। তুমি যদি এইখানে লিখতে চাও তাহলে পজিটিভ 57.3 এইভাবে লিখবা। ঠিক আছে? আর যদি ডেল্টা এইচ হিসেবে দেয়, যদি দেয়, তখন কিন্তু তোমাকে কি করতে হবে? এইভাবে মাইনাস করে ফেলতে হবে। অ্যাকচুয়ালি এটা 3-4 হয়, এটা অ্যাকচুয়ালি 3-4, 2-8 না, এটা 3-4 মেবি। তোমরা একটু যাচাই করে দেখতে পারো। ঠিক আছে, এটা এটা 3-4 হয় মেবি, এটা 3-4। একটু অ্যান্সারটা ইয়ে করে দেখো, ইন্টারনেটের সাথে মিলায় দেখো। ঠিক আছে, ইন্টারনেটের সাথে মিলায় দেখো। এটা হচ্ছে প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে প্রতি কত তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার গতি দ্বিগুণ হয়, এটা বলে রাখতেছি। এটা মুখস্থ কলেজের বইয়ে ছিল, কিন্তু এখন এসএসসি তে দেওয়া শুরু করে দিছে, আমি বুঝলাম না আসলে। আচ্ছা, তো 10 ডিগ্রি সেলসিয়াস যদি তুমি তাপমাত্রা বৃদ্ধি করো তাইলে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়ে যায়। প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়। মুখস্থ করো, এগুলো সব মুখস্থ। কোনটিতে চাপের প্রভাব বিদ্যমান? দেখো বাচ্চারা, এটা 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 হচ্ছে সলিড, এটা দেওয়া থাকবে পরীক্ষায়। এগুলো সলিড দেওয়া থাকবে। এটা দেখো, 1 মোল 1 মোল 2 মোল, এখানে 2 মোল চাপের প্রভাব নাই। এখানে 3 আর 1 4, আর এখানে 2 আর 1 3। এই যে এখানে 3 - 4 অর্থাৎ -1, এটাতেই চাপের প্রভাব থাকবে। গ, সবাই সঠিক উত্তর করতেছে। রুব্বাত, রোজা ইসলাম, তামান্না, সামিয়া আফরিন, আনিশা, সিফাত, সব মেয়েরাই দেখি। ছেলে পেলে গুলা দুষ্ট, খুবই দুষ্ট, অ্যান্সার করে না। দেখো, হ্যাঁ আব্দুল্লাহ নাম পাওয়া গেছে, নিলয়, মাহমুদ, তৌসিফ, সবাই অ্যান্সার দিচ্ছ। এটা দেখো, টিন 2+, আয়রন 3+, এখান থেকে টিন 4+ তৈরি হলো, আয়রন 2+ তৈরি হলো। এই বিক্রিয়ার ক্ষেত্রে কোন অপশনটা সঠিক?
অ্যান্সার করো। তোমরা লিখো 14 এর কত, এইভাবে অ্যান্সার করবা, তাইলে আমি বুঝবো তোমরা কোনটার অ্যান্সার দিচ্ছ। 14 এর কত এইভাবে দিবা, ঠিক আছে? 14 এর কত, 14 লিখে তারপরে পাশে লিখবা, অ্যান্সার এইভাবে লিখবা। খালি ক খ গ লিখে যাবা না, আমি কিছুই বুঝি না তোমরা কোনটার অ্যান্সার করতেছো। কারণ 2-3 মিনিট পরেও তোমরা অ্যান্সার করো মাঝে মাঝে। আফরিন ইসলাম সবার প্রথম অ্যান্সার করেছে নির্ঝর, তারপর নিয়ামুল। তোমরা এক একজন এক একটা দিচ্ছ, কেউ এ, কেউ সি, কেউ ডি, এখনো বি কেউ দাও নাই। আচ্ছা আমি একটু যাচাই করে দেখি, 3 2+ থেকে 4+ হয়ে গেছে। সে ভাইয়া ইলেকট্রন দান করছে, আর আমরা জানি বিদ্যান, বিদ্যান যারা দান করে তারা হচ্ছে বিজারক, বিজারক ইলেকট্রন দান করে, তাই না? বিজারক ইলেকট্রন দান করে, তার মানে এটা একটা বিজারক, ঠিক আছে। Fe3+, সে একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, গ্রহণ করে Fe2+ হয়ে গেল, তার মানে সে ইলেকট্রন গ্রহণ করলো, মানে সে নিজে জারক। আর আমরা জানি জারক এর মধ্যে কি কোন বিক্রিয়া হয়? বিজারণ বিক্রিয়া হয়, ইলেকট্রন গ্রহণ বিজারণ, তার মধ্যে বিজারণ ঘটেছে। আর Sn2+ তো অলরেডি আমরা দেখলাম সে হচ্ছে বিজারক। যারা ডি অ্যান্সার করছো, আমি তোমাদের বুদ্ধিমত্তা নিয়ে আমি সন্দিহান। একবার বলছে Sn2+ বিজারক, আর একবার Sn2+ জারক, তাইলে 1 আর 3 তো কখনোই দুইটা হতে পারবে না, পরস্পর বিরোধী হয়ে গেছে। ফাইন ভাইয়া, ঠিক আছে? তার মানে অ্যান্সার কি হবে? 1 আর 2। যারা কো অ্যান্সার করছো, ইউ আর রাইট, তোমরা সঠিক। অরিদ্র সাহা, সামিয়া আফরিন, নাইমুল খান, কংগ্রেচুলেশন। নির্ঝর, আচ্ছা নির্ঝরের স্বপ্নভঙ্গ নামে একটা উপন্যাস কাব্যগ্রন্থ আছে, নির্ঝর তুমি কি সেটা পড়ছো? বলো তো এটা কে লিখছে? না পারলে কিন্তু অন্যায়, অপমান। তোমার নামের সাথে অনেক সুন্দর সুন্দর কয়েকটা উপন্যাস আছে। নির্ঝরের স্বপ্নভঙ্গ, সরি কাব্যগ্রন্থ, আবার উপন্যাস বলতেছি, কাব্যগ্রন্থ আছে, খুবই সুন্দর একটা কাব্যগ্রন্থ আছে। আমি জানি না তোমরা জানো কিনা, কে জানি বলতেছে রবীন্দ্রনাথ ঠাকুর বলে, পড়া নেই, ইন্টারনেট থেকে সার্চ করে বের করো, তারপর লিখবা এখানে। আচ্ছা তারপরে দেখো, নিচের কোন যৌগে একটি মৌলের আজকে এই এমসিকিউ শেষ করেই তো যাবো, হ্যাঁ কি বলো? শেষ করেই যাব। নিচের কোন যৌগে একটি মৌলের জারণ সংখ্যা 0 হবে? কোন যৌগে একটি মৌলের জারণ সংখ্যা 0 হবে? এটাতে জারণ সংখ্যা 0 হবে, মিলায় দেখো। কার্বন হাইড্রোজেন থেকে ইলেকট্রন নেয়, ক্লোরিনকে ইলেকট্রন দেয়, দিয়েই কি হয়ে গেল? দিয়েই সে 0 হয়ে গেল, কার্বন 0, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো, নিচের কোন যৌগে একটি মৌলের জারণ সংখ্যা 0 হবে? এটা তো দেখলামই। কোন শ্রেণীর বিক্রিয়া সর্বদাই তাপ উৎপাদী হয়ে থাকে? প্রশমন বিক্রিয়া সর্বদাই তাপ উৎপাদী হয়ে থাকে, দেখবা প্রশমন বিক্রিয়া সর্বদাই তাপ উৎপাদী হয়ে থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রশমন বিক্রিয়া তো দেখলাম। দেখো Fe2+ এর জারণ সম্ভব? ইয়েস ভাইয়া, এটা জারণ সম্ভব, কারণ Fe2+ থেকে সে Fe3+ তৈরি করতে পারে, বুঝছো? Fe3+ তৈরি করতে পারে। নিচের কোনটি সঠিক? আচ্ছা এখানে কোনো কমপ্লিট না, কোশ্চেনটা কমপ্লিট না আসলে। ভৌত পরিবর্তনে কি হয়? খুবই সহজ, এটা তোমরা পারবা। বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা যায় কিভাবে? বলো, এই যে লা শাতেলিয়ার, লা শাতেলিয়ার, লা শাতেলিয়ার, যদিও সিএইচ আছে, এটার উচ্চারণ তালবস্য হয়, ফ্রেঞ্চ শব্দে এরকমটা হয়ে থাকে, বুঝছো? আচ্ছা 19, 19-এর ঘ বলতেছো, ক বলতেছো, গ বলতেছো, খালি খ বলাটা বাকি রাখছো। আচ্ছা দেখি, এটার একটা তাপহারী বিক্রিয়া, সুতরাং তাপমাত্রা বাড়ালে বাড়বে। ডেল্টা এন এ চিন্তা করে দেখো, উৎপাদ বেশি আছে, বিক্রিয়ক কম আছে, অর্থাৎ মোল সংখ্যা ডানে গেলে বেড়ে যায়, সুতরাং চাপ হ্রাস করতে হবে, ঠিক আছে। আর তাপমাত্রা হ্রাস করলে তো হবেই না, তাহলে অ্যান্সার হচ্ছে ক, অ্যান্সার হবে ক।
ঠিক আছে, তাপমাত্রা বৃদ্ধি করে হ্রাস করে, এটা তো হইতেই পারে না, পরস্পর বিরোধী। কয়েকটা ছেলে পেলে ইচ্ছা করে খ লিখতেছে, দুষ্ট। হাইড্রোজেন সালফাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়া, এটা তো তোমাদের পারার কথা না? এটা কই আসছে? এটা আসে নাই কোথাও। এই ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় আর সালফার তৈরি হয়, তাহলে সালফার -2 থেকে হয়ে গেল 0, ক্লোরিন -1 থেকে হইল 0। ঠিক আছে, সরি 0 থেকে -1, ভুল বলছি। ক্লোরিন 0 থেকে হয়ে গেল কি -1। ঠিক আছে, মনে থাকবে। তাহলে ঘটনা কি ঘটলো? ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে সালফার ইলেকট্রন দান করলো আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো। সালফার যেহেতু দান করলো, তাইলে আচ্ছা এটা তো লাগবেও না, তাহলে এটা একটা জারণ বিজারণ অবশ্যই, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া অবশ্যই। কারণ কি? কারণ দেখো সালফারের জায়গায় ক্লোরিন জায়গা দখল করছে, সুতরাং 1 আর 2 হবে অ্যান্সার। 20-এরও ক হবে। ইয়েস, ফাইজুল সঠিক উত্তর করেছো, সামিউল হক সঠিক উত্তর করেছো, তারপরে মারিয়ান হক সঠিক উত্তর করেছো, আশিকুর ভুল করেছো, আশফাকুর, তীর্থদাস সঠিক, তোমরা সবাই সঠিক। আচ্ছা, গেল। তাহলে এবার আমরা একটু অনুধাবনমূলক সলভ করে ফেলি। দেখো, জারণ সংখ্যা এবং যোজনী এক নয় ব্যাখ্যা করো। এটার পার্থক্য তোমাদের লিখতে দিছিলাম। জারণ সংখ্যা প্লাস মাইনাস হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে, যোজনী কখনোই ইয়া হবে না, মানে ভগ্নাংশ হবে না, প্লাস মাইনাস হবে না, সবসময় ধনাত্মক হয়। জারণ সংখ্যা দেখা যায় যে এটা একটা অবিশুদ্ধ সংখ্যা, সরি বিশুদ্ধ সংখ্যা, যোজনী একটা অবিশুদ্ধ সংখ্যা। জারণ সংখ্যা দেখা যায় ইলেকট্রন গ্রহণ বর্জনের সাথে রিলেটেড, আর যোজনী হচ্ছে জাস্ট একটা সংখ্যা, এটা কতগুলা বেজোড় ইলেকট্রন আছে তার সাথে সম্পর্কযুক্ত। এরকম 3-4টা পার্থক্য তোমরা লিখে ফেলবা, তাইলেই হবে। যৌগে ক্ষার ধাতুর জারণ সংখ্যা সবসময় +1 হয়ে থাকে, কারণ তোমরা জানো তারা যদি একটা ইলেকট্রন দান করে তাইলে তারা নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো আকার ধারণ করে, নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো আকার ধারণ করে, সেই জন্যই তারা একটা করে ইলেকট্রন দান করে তারা +1 হয়ে যায়। ক্লিয়ার? সঞ্চিদা, এতে তোমার নামটা নিয়ে নিলাম, এত কষ্ট পাও কেন? কষ্ট পাওয়ার কিছু নাই। আচ্ছা, তাহলে কি হইলো? একটা ইলেকট্রন দান করে সে কার মতো হয়ে গেল? সে নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো হয়ে গেল। তারপরে গ্রুপ 2 তে যারা আছে তারা 2টা ইলেকট্রন দান করে নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো হয়ে যাবে। এগুলা আশা করি আমরা সবাই জানি, তাই না? এগুলো আমরা সবাই জানি। সবাই কি হইতে চায়? নিষ্ক্রিয় মৌলের মতো হইতে চায়। ঠিক আছে, নিষ্ক্রিয় মৌলের মতো হইতে চায়। সোডিয়াম একটি জারক ব্যাখ্যা করো। সোডিয়াম প্লাস একটা জারক। খেয়াল করে দেখ ভাই, সোডিয়াম হচ্ছে বিজারক, কারণ ভাইয়া সে ইলেকট্রন দান করে, কিন্তু যখন সে দান করে ফেলছে তার আর কোনো অপশন নাই, যদি গ্রহণ করতে হয় তাকে গ্রহণই করতে, মানে যদি ইলেকট্রন আদান প্রদান করতে হয় তাহলে তার একটাই অপশন, ইলেকট্রন নিতে হবে। যে ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলি জারক, যে ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলি জারক। তাহলে আমি আরেকবার বলি, দেখো সোডিয়াম ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাস হয়ে গেল, সোডিয়াম একটা বিজারক, বাট যখন সে প্লাস হয়েছে সে কিন্তু আর ইলেকট্রন দান করতে পারবে না। দান করতে কেন পারবে না? কারণ সে অলরেডি 10টা ইলেকট্রন ধারণ করে নিষ্ক্রিয় হয়ে গেছে। নিষ্ক্রিয় হয়ে গেলে আর সে দান করতে পারবে না, আর সে বিজারক হইতে পারবে না। হইতে হলে তাকে জারকই হইতে হবে, ইলেকট্রন গ্রহণ করতে হবে। ঠিক আছে মাহিশা আহমেদ? ফ্লোরিনকে জারক বলা হয় কেন? কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, জগতের সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা ফ্লোরিনের। তার একটাই কাজ, সে যার সাথেই যুক্ত হবে তার থেকে সে ইলেকট্রন টেনে নিয়ে যাবে, সে সব সময় ইলেকট্রন গ্রহণ করে। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেই বেশি বেশি করে ইলেকট্রন গ্রহণ করতে পারে। যেহেতু তার একমাত্র একটাই অপশন আছে ইলেকট্রন গ্রহণ করা, তাই সে একমাত্র জারক। ফ্লোরিন কখনোই বিজারক হইতে পারে না, ফ্লোরিন অলওয়েজ জারক হয়। যশোর বোর্ডে আসা প্রশ্ন। তাহলে এগুলা জারক বিজারক উভয় হিসেবে কাজ করতে পারে, তোমাদেরকে অলরেডি আমি দেখাইছি। আয়রন 2+ থেকে আয়রন 3+ হইতে পারে, আবার শূন্য হইতে পারে। আয়রন কি হইতে পারে? শূন্য হইতে পারে। দেখো বাচ্চারা, টিন পরিবর্তনশীল জারণ, মানে এগুলা বুঝতে হয়। টিন 2+ থেকে 4+ হইতে পারে, আবার ইলেকট্রন গ্রহণ করে শুধু মুক্ত টিনও হইতে পারে। তার মানে দান গ্রহণ উভয়টা করার অপশনই তার আছে। ঠিক আছে মহিন, বুঝা গেল? এগুলা মুখস্থ করে ফেলবা, হ্যাঁ, কয়েকটা জিনিস মুখস্থ করে ফেলবা। তারপরে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, যে দেখো কপার প্লাস, সে কপার 2+ হইতে পারে, আবার সে মুক্ত কপারও হইতে পারে। লেড, লেড 2+, সে চাইলে লেড 4+ও হইতে পারে, আবার মুক্ত লেডেও কনভার্ট হয়ে যেতে পারে।
ঠিক আছে, মুক্ত লেডেও কনভার্ট হয়ে যেতে পারে। তো এই মৌলগুলোতে একাধিক জারণমান আমরা দেখতে পাই। ঠিক আছে, সবসময় সর্বোচ্চ আর সর্বনিম্ন জারণমানটা মুখস্থ করে রাখবা। দেখো সালফারেরও কতগুলা হইতে পারে। সালফারের জারণমান -2, 0, +4, +6 এতগুলা সম্ভব। তারপরে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদেরও অনেকগুলা সম্ভব, জানো? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের -1 হইতে পারে, 0 হইতে পারে, +1 হইতে পারে, +3 হইতে পারে, +7 হইতে পারে, +5ও হইতে পারে। তাদের এতগুলা জারণমান, এরকম একাধিক জারণমান সম্ভব। আমি যেগুলা লিখে দিচ্ছি জাস্ট এগুলাই পড়ো, এগুলাই মুখস্থ করো, এর বাইরে কিচ্ছু জানা লাগবে না। হ্যাঁ, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, বাট তড়িৎ ঋণাত্মকতা কম। ইলেকট্রন আসক্তির সাথে তড়িৎ ঋণাত্মকতার কিন্তু কোনো সম্পর্ক নাই। আর কে প্লাস হবে কে মাইনাস হবে ওয়ান এন্ড অনলি তড়িৎ ঋণাত্মকতার উপরে ডিপেন্ড করে। বাচ্চারা, আমি আবারও বলি, কে ইলেকট্রন দান করবে বা কে গ্রহণ করবে অনলি ইলেকট্রোনেগেটিভিটির উপরে ডিপেন্ড করবে, নট ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, অনলি ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি সেই ইলেকট্রন বেশি বেশি গ্রহণ করবে। ঠিক আছে, যারা সবগুলা ক্লাস মনোযোগ দিয়ে করো নাই, নুজহাতুল বলতেছো, তুমি ক্লাসগুলো করো, একটু মনোযোগ দিয়ে হলেও করো, বুঝছো? এগুলো খুবই ইম্পর্টেন্ট ক্লাস, মূল্যবান ক্লাস। জানো, এই ক্লাস করার জন্য আগে যখন উদ্ভাসে পড়াইতাম, সেই মানে আসলে ওই গল্প নাই করি, অফলাইনে যখন পড়াইতাম এক একটা ব্রাঞ্চ থেকে অনেক জায়গা থেকে আসতো। কোভিড এর টাইমে সারাদিন আমি ব্যাচ পড়াইছি, জানো? সেই দূর দূরান্তের গ্রাম থেকে আমার কাছে পড়তে আসতো। জাস্ট এতটুকু নাম ছড়াইছিল যে ভাইটা বেশ ভালো পড়ায়। ঠিক আছে, ঢাকা ভার্সিটির একটা ভাইয়া আসছে যে ইয়াতেও পড়ায়, ঢাকায় কোচিং সেন্টার গুলাতেও পড়ায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বুয়েটেও তার চান্সেস ছিল। এখন সে ভাই নবীনগর এসে পড়াচ্ছে। এই ইয়া থেকে আমার সারাদিন আমি আমার ব্যাচ পড়াইতে হতো, রুম ভর্তি থাকতো, 40 জন 50 জন করে স্টুডেন্ট পড়তো, বুঝছো? তো একটু তোমাদের ইয়েটা গুরুত্বটা বুঝবা, যে এই ভাইয়াদেরকে যদি কোন একটা জায়গায় যে বসে, জাস্ট যদি বলে যে এই মানুষটা আসছে, লাইন ধরে থাকবে স্টুডেন্টদের, বুঝছো? শুভ ভাই, জিমি ভাই, এনাম ভাই, শাওন রেজা ভাই, তোমাদের তারপরে হচ্ছে বায়োলজির অন্তর ভাই, মানে সেরা এক একজন। দেখো, পড়ালেখা করতে হবে অনেক। প্রশমন বিক্রিয়ায় তাপ শক্তি ধ্রুব থাকে, এটা অলওয়েজ 57.34 কিলোজুল তৈরি হয়, অলওয়েজ এটা তৈরি হয়। ঠিক আছে, এগুলো একটু চ্যাট জিপিটিতে দাও না ভাইয়া, এই প্রশ্নগুলো একটু চ্যাট জিপিটিতে করে ফেলো, দেখো সুন্দর করে বুঝাই দিয়ে দিবে। না বুঝলে আমাকে তখন আবার জিজ্ঞেস করবা। আমি যখন একবার বেসিক শেখাই দিছি, তখন তুমি বই পড়বা, চ্যাট জিপিটি বলো, ইন্টারনেট বলো, জেমিনি বলো, কোপাইলট বলো, সবগুলা থেকে তুমি বুঝতে পারবা। ঠিক আছে, জাস্ট বেসিকটা আমাদের কাছ থেকে ক্লিয়ার করে নিবা, এতটুকুই যথেষ্ট। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, এটা তোমরা জানো। আচ্ছা, পড়ে ফেলো না, পানি বিশ্লেষণ, পানি যোজন। একটু আমি কিন্তু ক্লাসে পড়াইছিলাম, পানি বিশ্লেষণ মানে পানি দ্বারা বিশ্লেষণ। এটা কি একটা তৃতীয়া তৎপুরুষ সমাস, তাই না? পানি দ্বারা বিশ্লেষণ তার মানে তুমি পানি ব্যবহার করে একটা যৌগকে ভেঙে ফেলবা। ধরো এই যে সিলিকন টেট্রাক্লোরাইড, এটার সাথে আমরা যখন পানি মিশিয়ে দেই, এই পানির দুইটা অংশ যে এই সিলিকন টেট্রাক্লোরাইডকে ভেঙে ফেলে। জানো, সব সময় এই প্লাস যাবে মাইনাসের কাছে, আর এই মাইনাস যাবে প্লাসের কাছে, এটাই হচ্ছে জগতের নিয়ম। তাহলে পাঠায় দাও, সিলিকন SiOH4 প্লাস 4টা HCl এইভাবে তৈরি হয়, বুঝছো? তার মানে পানি যে কোন একটা যৌগকে ভেঙে দিলে এটাকে আমরা বলি পানি বিশ্লেষণ, পানি দ্বারা বিশ্লেষণ। আর পানি সংযোজন হচ্ছে জাস্ট কেলাস গঠন করার জন্য পানির অণু ডিরেক্ট সংযোজিত হয়ে যাবে। পার্থক্য আছে, একটাতে পানি যে যৌগটাই ভেঙে ফেলতেছে, আর আরেকটাতে পানি যে যুক্ত হয়ে যাচ্ছে, এতটুকুই, এতটুকুই। ঠিক আছে, আচ্ছা, পিঁপড়া কামড়ালে ক্ষতস্থানে চুন ব্যবহার করা হয় কেন? কারণ পিঁপড়ার বিষের মধ্যে একটা অ্যাসিড থাকে, ফর্মিক অ্যাসিড থাকে। পিঁপড়ার বিষের মধ্যে বাচ্চারা কি থাকে? ফর্মিক অ্যাসিড থাকে। এই ফর্মিক অ্যাসিডটাকে প্রশমিত করার জন্যই চুন নামক ক্ষার ব্যবহার করা হয়। ঠিক আছে, ক্ষার ব্যবহার করলে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে অ্যাসিডটা প্রশমিত হয়ে যাবে, আর ব্যথাটাও থাকবে না। ঠিক আছে, মেহেদী হাসান, তুমি মাত্র এসেছো, কংগ্রাচুলেশন বাচ্চা, তোমাকেই দরকার। দেখো, রাসায়নিক সাম্যাবস্থাটা চলমান প্রক্রিয়া ব্যাখ্যা করো। একটু আগে আমরা বলছিলাম যে যখনই বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, উৎপাদগুলো আবার ভেঙে ভেঙে বিক্রিয়কের দিকে আসে, এটাকে বলা হয় একটা গতিশীল সাম্যাবস্থা। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? ডাইনামিক ইকুইলিব্রিয়াম। গতিশীল সাম্যাবস্থা বা ডাইনামিক ইকুইলিব্রিয়াম, বিক্রিয়া চলতে থাকে বাট নিট কোনো পরিবর্তন হয় না। এই
তাহলে আর্লি বার্ডস অফার বিশাল বড় একটা অ্যানাউন্সমেন্ট, লক্ষ্য জিপিএ 5 ফর এসএসসি 26। এটাই আসলে সব থেকে দুর্দান্ত কোর্স, শিখর ধুমধুমার আয়োজন হয় এটার মধ্যে। 2 দিন পর পর দেখবে এক একটা ক্লাস 4 ঘন্টা 5 ঘন্টা করে হয়। আমি তো গত বছর 4.5 ঘন্টা ক্লাস নিছি, 4.5 ঘন্টাও ক্লাস নিছি, এমনও আছে টানা ক্লাস, একটা চ্যাপ্টার শেষ হয়ে যায় ওই ক্লাসে। ম্যারাথন ক্লাস বলি এগুলাকে, বুঝছো? এই ম্যারাথন ক্লাসে করার জন্য কারা কারা রেডি খালি বলো, কার কার এনার্জি আছে সেটা আমাকে বলে দাও। এখন বলে দেওয়া লাগবে না, ভর্তি হলে আমরা বুঝবো কার কার এনার্জি আছে। তাহলে 4,000 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও। অলরেডি তোমরা 80% ভর্তি হয়ে গেছো, যারা 20% আছো তোমরাও ভর্তি হয়ে যাও। হওয়ার জন্য 16780 তে কল করে ফেলো, কল করে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? টি শার্ট পেয়ে যাচ্ছ, আসলে সবই পাচ্ছ, প্রিন্টেড বাংলাদেশের ম্যাপ পেয়ে যাচ্ছ, একটা সুন্দর একটা ম্যাপ পাবা, ফাইনাল মডেল টেস্ট প্লাস হচ্ছে ওএমআর শিট পাবা বাসায় বসে পরীক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে বস, দেখা হয়ে যাবে লক্ষ্য জিপিএ 5 এর ক্লাসে। আর এর মধ্যে তো তোমাদের অর্গানিকের একটা ক্লাসও আমি নিব, জৈব যৌগের মানে জীবাশ্ম জ্বালানির একটা ক্লাস আমি নিব মাঝখানে। তো সে পর্যন্ত ভালো থাকো, দেখা হবে, আল্লাহ হাফেজ।